জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়। আপনারা জানেন যে আমাদেরকে আচার্যদেব ডিপি ওয়ার্কসের কাজ করতে বলেছেন, তো মায়েদের উদ্দেশ্যে আচার্যদেব বেশ কিছু কথা বললেন, সেই কথাগুলো আমরা আজকে শুনব। দেবদূতি বন্দ্যোপাধ্যায় লিখছেন, আর এই পেজটার নাম হচ্ছে তোমার প্রেমে অবগাহী। উৎসব প্রাঙ্গণে যদি ঠাকুরের মণ্ডপটি পৃথক নির্মিত হয় এবং তার পাশে বড়মা বর্দার মণ্ডপ হয়, তাতে সুবিধা হয়। প্রণামের সময় মানুষের ভিড়টা এড়ানো যেতে পারে। কিন্তু যেখানে একই মণ্ডপে ঠাকুর, বড়মা বর্দা সকলের আসন হয়েছে, কিংবা উৎসব মঞ্চ যেখানে তাদের প্রতিকৃতি রাখা হবে, সেখানে কিন্তু ঠাকুর যথারীতি মধ্যমণি হয়ে বিরাজ করবেন, একপাশে নয়। আমি চিরকাল দেখে এলাম উৎসব মঞ্চগুলিতে পিছনে বিরাট ব্যানার, আর সামনে সব শাড়ি দিয়ে বসা প্রবীণ ঋত্বিকগণ, যখন যার পালা আসবে তিনি উঠে বক্তৃতা দিবেন। এটাই ধর্মসভা। আবার এখন বলা হচ্ছে ঋত্বিকরা বলতে পারবেন না, নবীন কর্মীরাই বলবেন। বিষয়টা তা নয়। ধর্মসভা সারাদিন ধরে চলুক, সব বয়সের কর্মীরাই তাদের কথা বলুন, কিন্তু যে যাই বলবেন সেটা যেন নিজের বাস্তব ইষ্টকর্মের অভিজ্ঞতার গল্প হয়, কোনো দুর্বোধ্য তত্ত্বকথা নয়। বাস্তব অভিজ্ঞতার সঙ্গেই কিন্তু আমরা নিজেদের ভাবনাকে মেলাতে পারি। বাইরে থেকে তথ্য আমদানি করে কথা বলা কিন্তু অন্তরকে স্পর্শ করতে পারবে না। মানে আমি যে কথাটা ঠাকুরের বলছি, সেই কথাটা যেন মানুষের অন্তরকে স্পর্শ করে। এমন কথা বললাম, নিজেই বকে গেলাম, কোনো বাস্তব চিন্তা ভাবনা তাতে নেই। কোথায় কোন বইয়ে পড়েছিলাম একরকম বলে গেলাম, কিন্তু মানুষ সেটা বুঝতেও পারলো না, জানতেও পারলো না। কিন্তু কথা বললে সে বক্তৃতাটাকে ওর বক্তৃতাই হবে। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রত্যেকটা বক্তব্য শোনেন, আর এমন বক্তব্য শোনেন তারা বাড়িতে গিয়ে ওই বক্তব্যগুলো বাড়িতে যারা থাকেন তাদেরকে শোনান। ধরুন আমি গেছি কোনো একটা সৎসঙ্গে, ভালো বড় সৎসঙ্গে, সেখানে ঋত্বিক দাদারা কী বলছেন কিংবা কোনো কর্মী কী বলছেন, সে কথাটা আমি ভালোভাবে শুনে বাড়িতে এসে আলোচনা করলাম, সেটা আমার মনে গেঁথে গেল। তো এমনই কিছু আলোচনা করতে হবে যে আলোচনাটা মনে ধরে যায়। যে আচার্যদেবের যে আশীর্বাদ বলছেন, মায়েদের বলছেন স্বামীদের সঙ্গে করে নিয়ে যাবে। অধিকাংশ উৎসবে দেখি 70% মহিলা, 30% পুরুষ। এটা কেন হবে? সত্যিই তো আমরা প্রায় দেখেছি যে মেয়েরা বেশি, ছেলেরা কম। কারণ ছেলেদের বিভিন্ন কাজ আছে, ছুটি নেই, অফিস আছে, এইসব অজুহাত দেখায়। অধিকাংশ উৎসবই তো হয় ছুটির দিনে। আপনারাও দেখবেন ভালোভাবে, আচার্যদেব যখন উৎসবের কোনো দিন ঠিক করেন, কোনো উৎসবের দিন ঠিক করানো হয়, তখন অধিকাংশই দেখবেন রবিবার পড়ছে, না হলে হয়তো কোনো ছুটি আছে ক্যালেন্ডারে, সেই দিনটা দেখেই কিন্তু আচার্যদেব উৎসবের দিনটা ঠিক করায়। তো অধিকাংশ উৎসব তো ছুটির দিনে। তো তোমার ভাইয়ের বিয়েতে স্বামীকে যেন তেন প্রকারে নিয়ে যাও, তো তাহলে ঠাকুরের উৎসবে যেতে আপত্তি কেন? এটা মায়েদের উদ্দেশ্যে আচার্যদেব বলছেন। পরিবার নিয়ে সবাই মিলে আমরা বেড়াতে যাই না? অগণন যুক্তি, একটারও ভিত্তি নেই। ঠাকুরের জন্য সময় কারুকার নেই, কিন্তু পরিবার প্রতিবেশীর শ্রাদ্ধ, উপনয়ন, বিবাহ এবং নানা সামাজিক অনুষ্ঠানে দোকানের ঝাঁপ বন্ধ করে চলে যায়। এটা তো অভিপ্সিত নয়। আচার্যদেব খুব খুব ভালো কথা বলেছেন, আর এই কথাটা পড়তেও আমার ভালো লাগছে, আপনাদের বলতেও ভালো লাগছে। আমিও আপনাদের একটা উদাহরণ বলি। আমাদের আশেপাশেও হরিনাম সংকীর্তন হয়, যেখানে দুবেলা প্রসাদ হিসেবে ভাত, ডাল, তরি তরকারি, নিরামিষ খাবার খাওয়ানো হয়। তখন দেখি মানুষ হৈ হৈ করে তাতে ছুটে চলেছে। কিন্তু যখন বলি অমুক জায়গায় সৎসঙ্গ হবে, সেখানে যাওয়া হবে না, কারণ সেখানে খাওয়ানো হবে না। এরকমও যদি হয়, সেখানে যাওয়া হবে না। আর যদি কেউ শুনেছে খাবার কথা, তাহলে সে ছুটতে থাকলো। এইটাই আমাদের ওই তো আমরা মানুষ তো আমাদের নাম, কিন্তু আমরা কি প্রকৃত মানুষ হতে পেরেছি? না, মানুষ হতে পারিনি। মানুষ হলে তার মনুষ্যত্ব থাকবে, আর মনুষ্যত্ব, ঠাকুরত্ব যদি সেই মনুষ্যত্বর মাঝখানে যদি ঠাকুরত্ব জেগে ওঠে, তাহলে তার কোনো অজুহাত থাকবে না। সে সব কিছু ছেড়ে ঠাকুরের যেখানে হচ্ছে সে কাজ, সেখানেই সে যাবে। তার জন্য আমন্ত্রিত সবার আগে দীক্ষার কথা বলবে না, বীরের মতো বলবে, ঠাকুর ধরে আমার কি হয়েছে? ঠাকুর তো আসনে বা মন্দিরে নন, তিনি আছেন আমার হৃদয়ে। তার ঈপ্সিত যা সেই মোতাবেক কাজ করবে। আলো আছে বলে দেখতে পায়, ঠাকুর হচ্ছেন সেই আলো।
প্রতিটি উৎসবের নামকরণের মূল লক্ষ্য ধ্রুববিন্দুটি উপস্থিত। আচার্যদেব ভাষাকে রূপায়িত করছেন অপরূপ সজ্জায়। প্রিয় বলতে প্রিয়পরম যুগপুরুষোত্তম। উৎসবের কেন্দ্রে রয়েছেন তিনি। অনুশ্রুতি চতুর্থ খণ্ডের রাজনীতি অধ্যায়ের 119 শীর্ষক বাণীটির কথা মনে পড়ে যায়। যে দেশেই তুমি থাকো না কেন, যে বাড়িতেই বসত করো, প্রিয়র বাড়ি বুঝবে সেটাই প্রীতির শাসন মুখ্যতর। সবার তুমি তোমার সবে, আদান প্রদান এমনি রবে। প্রিয়র শাসন অনুনয়ন সব ব্যাপারেই মুখ্য রবে। তবে তো হবে প্রিয়র রাজ্য, তাই তো হবে প্রিয়র বাড়ি। প্রীতির নেশায় শাসন নিয়ম, উঠবে ফুটে দরদ ভরি। প্রীতির স্বাধীন রাজ্য সেটা, প্রীতি সেথায় শাসক রাজা। প্রীতির মূর্তি প্রীতির চরণ, স্বাধীনতা যেথায় তাজা। উৎসবের পরও নামকরণ নিয়ে আমাদের জিজ্ঞাসা, অনুশীলন আর চর্চা থামে না, নিরন্তর চলতেই থাকে। একজন বললেন, আমাদের উৎসবে 60,000 মানুষ এসেছিল, আশা করি পরের বারেও এরকমই হবে। এই কথা শুনে তিনি বলছেন, ওই তো হয়ে গেল, নিজেদের লিমিটেশন স্থির করে দিলি, তখন ওর চারপাশেই ঘুরতে থাকবি, বিস্তারে যাবি কবে? আসামের এক উৎসব কমিটি মানুষদের জিজ্ঞাসা করছেন, উৎসবে কত লোক হয়েছে? চোখে মুখে আনন্দের দীপ্তি ফুটিয়ে তারা বলেন, আগে 1,20,000। তাদের তৃপ্তি ভরা মুখ দেখে আনন্দ পেলেন তিনি। সঙ্গে সঙ্গে একথাও স্মরণ করিয়ে দিলেন, শুধু ভান্ডারায় উপস্থিত দেখলেই হবে না, কিন্তু সকালের প্রার্থনায় কেমন মানুষজন এসেছিলেন, সভা প্রাঙ্গণে সারাদিনের উপস্থিতি কেমন ছিল, সবটা দেখতে হবে। মনে করিয়ে দিলেন, এখানেই থামলে কিন্তু চলবে না, আরও এগিয়ে যেতে হবে সবাইকে আরও তোর বৃদ্ধির পথে নিয়ে যাওয়াই তো তার কাজ। তাই বলতে লাগলেন, 3 ধরনের মানুষ আছে। এক ধরন শুধু সমালোচনা করবে, খুঁত ধরবে। আরেক ধরন উৎসব নিয়ে আলোচনা করবে, উৎসবে এই হয়েছিল ওই হয়েছিল। আরেক ধরনের মানুষ উৎসব শেষ হওয়ার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসবে, ভাববে পরের বছর আরও কি ভালো করব, আরও বেশি লোক কী করে আসবে। আমি এই 3 নম্বর লোক, বুঝলি? এইভাবে আচার্যদেব বললেন। মানে তিনি উৎসব থেকে কোনো রকম সমালোচনা না করে, উৎসবে কি হলো, কি খেয়েছি, কি করেছি, এইসব না ভেবে একদম সোজাসুজি উৎসব থেকে বেরিয়ে আসবে আর চিন্তা করবে যে পরের বছর আরও ভালো কি করে করা যায়। উৎসবকে ঘিরে তারপরেও যে বিস্তারের গতি, দুর্বার এবং অমোঘ এবং সামাজিক মানুষ হিসেবে অদীক্ষিতদের বিপদ আপদেও পাশে দাঁড়ানো, পালন পোষণ সব রকম চিন্তা ও কর্মের ঘেরাটোপের চৌহিদ্দি ছিঁড়ে আকাশস্পর্শী করে তোলায় তার অভিপ্সিত মহিমা তব উদ্ভাসিত লগ্নে। উৎসব মানে আনন্দ আর আনন্দ, ভোজন আর কীর্তন, মন মাতানো শিহরণ, তুমুল কীর্তন করা লাগে এখানে আর ওখানে। দেখতে হবে তার রেস যেন থেকে যায়, তারপরও অনেক অনেক দিন ধরে। আচার্যদেব বললেন, পুরো উৎসবের জমা খরচের হিসাব অবশ্যই স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, কোথাও যেন কোনো গরমিল না থাকে। অদীক্ষিতদের মধ্যে যারা স্বেচ্ছায় অর্ঘ্য দিয়েছে তাদেরও যেন দেখানো যায় সেটা। উৎসব করার আগে আচার্যদেবের নির্দেশ, সবার আগে সুন্দর একটি জায়গায় মাঠ নির্বাচন করতে হবে, আর উৎসবের পরে আগের চেয়েও পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে ফেরত দিতে হবে। একই জায়গায় বারবার উৎসব নয়, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে উৎসবের আয়োজন করতে হবে। মানে যে মাঠটা নেওয়া হচ্ছে উৎসবের জন্য, সেই মাঠটা আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া, যাদের মাঠ নিচ্ছেন তারা যেন পরিষ্কার মাঠটা ফিরে পায়। এরপরে অন্য এক আয়োজক বলছেন যে প্রত্যেকটি মন্দিরের সঙ্গে সংযুক্ত উপজনা কেন্দ্রগুলিকে একটি করে খাতা দিয়ে দিবেন, খাতা যেন না হারায়, ইনটেক্ট ফেরত আসবে। যা খরচ হবে তার বাইরে উদ্বৃত্ত কিছু থাকলে গুণিতক করে সঠিক বন্টন করতে হবে আগামী দিনের ইষ্ট কাজে। উৎসব সম্পর্কে ঘন ঘন মিটিং না করলেই হয়। ভুবনেশ্বর অভয়দা বললেন, সব কর্মীদের ডেকে কয়েকটি পর্যায়ে আলোচনা করব। আমি বললাম, কাজ পরিকল্পনা নিয়ে দায়িত্ব বন্টন করে প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে পড়াই ভালো। মঞ্চে বসে মোবাইল ঘাটা খুব বিসদৃশ্য, দৃষ্টিকটু ব্যাপার। উৎসব সমাপ্তির পর বাঁকুড়ার কর্মীরা এসেছেন। আচার্যদেব বললেন, পরের বারেও উচ্চেতনী নামটি রাখাই ভালো হবে। নতুন উদ্যমে পরের বছর আরও ভালো করার উদ্যোগ নাও। গান হবে কোরাস,
প্রত্যেকটি কেন্দ্র মন্দির থেকে এক একটি দল গাইবে। আমাদের সুর অসুর দুই থাকবে। সবাই মিলে গাইলে সুর তালের একটু এদিক ওদিক থাকলেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। সবাই মিলে হাততালি দিয়ে প্রার্থনার পর আমরা জয় রাধে রাধে গাই বলে আমাদের মধ্যে একটু কেউ বেসুরও থাকলেও কানে খটকা লাগে না। সেই কানা আর ল্যাংড়া বন্ধুর গল্প আছে না, খোড়া যে তার পা নেই, সে অন্ধ বন্ধুর কাঁধে চাপলো, তারপর ঠিক পথ নির্দেশ করে গন্তব্যে পৌঁছে গেল ডান দিক বাঁ দিক করে। এও ওই রকম, চোখে দেখতে না পেলেও বন্ধুর সহযোগিতায় পৌঁছে যাওয়া যায়। উৎসব অযথা দীর্ঘায়িত করা ঠিক নয়। সমাপ্তির পর দূরের মানুষও যেন সহজে ঘরে ফিরতে পারেন, সেদিকে সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের প্রত্যেককে। প্রসাদ হবে ডালিয়ার খিচুড়ি আর চাটনি, পরিবেশনের সমস্যা থাকবে না। অনেক মানুষের জমায়েত না করতে পারলে শোভাযাত্রা বের না করাই ভালো। এরকমভাবে আচার্যদেব সুন্দরভাবে উৎসবে কি হবে অ্যাডজাস্ট করা হবে, কি কি নেওয়া হবে এই সম্পর্কে, উৎসবের পরে কি হবে এই ভাবনাগুলো আচার্যদেব কিন্তু আমাদের বিশেষ নির্দেশ দিলেন এই সম্পর্কে। এরকম আরও কিছু নতুন আলোচনা করব আপনাদের সামনেও। আজ এই পর্যন্ত। জয় গুরু।